সেখানে আমরা প্রথম সারিতে যে নারীদেরকে দেখেছিলাম তারা ধীরে ধীরে হারিয়ে গেল কেন? যে অভ্যুত্থানে আমরা মুক্তিযুদ্ধের গান দিয়ে, মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে অভ্যুত্থানটাকে সফল করেছিলাম, অভ্যুত্থানের পরপরই একটার পর একটা মুক্তিযুদ্ধের মোরাল ভাঙলো কারা? হলে একটু জায়গা পাওয়ার জন্য। কারণ আমি দরিদ্র পরিবারের সন্তান। তারা কি করে 24-এর পরপর প্রাদতে করে ঘুরে বেড়ালো? আমরা কি প্রতারিত হই নাই? আমরা তো প্রতারিত হয়েছি। সেখানে আমরা প্রথম সারিতে যে নারীদেরকে দেখেছিলাম তারা ধীরে ধীরে হারিয়ে গেল কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে আমার টি শার্ট পরা বোনের সাথে যখন একেবারে মুখ কভার করা হিজাবি বোন পাশাপাশি দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, সেই পরিবেশটা আমরা অভ্যুত্থানের পরে রাখতে পারলাম না কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে অভ্যুত্থানে আমরা মুক্তিযুদ্ধের গান দিয়ে, মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে অভ্যুত্থানটাকে সফল করেছিলাম, অভ্যুত্থানের পরপরই একটার পর একটা মুক্তিযুদ্ধের মোরাল ভাঙলো কারা? এই প্রশ্ন কি আমরা করতে পারি না? আমি যদি প্রশ্ন করি, আমি যদি জানতাম উগ্রবাদের এই ভয়াবহ উত্থান হবে গণ অভ্যুত্থানে, কয়জন চাপতো রাস্তায়? আমরা যদি প্রশ্ন করি ৭১ আর ২৪-কে মুখোমুখি দাঁড় করানো হবে, কজন মানুষকে আপনারা পেতেন ২৪-এর সময় রাস্তায়? অর্থাৎ যে মুখোশটা পরে আপনারা এত শক্ত শব্দ কি ব্যবহার করব? অর্থাৎ যেই রূপটা দেখিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে আপনারা সাধারণ মানুষ, গণমানুষ, যারা কোনো রাজনীতির দলের সঙ্গে কোনো ভাবে যুক্ত নয়, তাদেরকে সম্পৃক্ত করতে পেরেছিলেন, গণ অভ্যুত্থানের পরে সেই মানুষগুলোকে কি আপনারা তাদের স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, স্লোগান তুলেছিল, তাদের সেই আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পেরেছেন? এই প্রশ্ন যদি আমি করি, আমি যদি পাল্টা প্রশ্ন করি, কেন ২৪ গুটি কয়েক মানুষের হাতে বন্দী হয়ে গেল? আমি যদি প্রশ্ন করি ২৪-এর আগে যারা যারা নিজেদের স্বীকারোক্তি দিয়ে বলেছে যে হলে একটু জায়গা পাওয়ার জন্য, কারণ আমি দরিদ্র পরিবারের সন্তান, তারা কি করে ২৪-এর পরপর প্রাদতে করে ঘুরে বেড়ালো? তারা কি করে বলবার সুযোগ পেল যে না, আমি তো টিউশনি করেই মাসে প্রায় কোটিখানেক টাকা উপার্জন করি? আমরা কি প্রতারিত হই নাই? আমরা তো প্রতারিত হয়েছি। দেখুন, আমাদের প্রতারণার ইতিহাসও কিন্তু দীর্ঘ। ৪৭-এর দেশভাগের পরে যে পাকিস্তান তৈরি হলো, সেই পাকিস্তানে চরম বৈষম্য। পূর্ব পাকিস্তানের সঙ্গে একরকম আচরণ, পশ্চিম পাকিস্তানের সঙ্গে আরেক রকম আচরণ। হলো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পরপর সেই মুক্তিযুদ্ধ চলে গেল এক বিশেষ শ্রেণীর, এক বিশেষ গোষ্ঠীর মানুষের হাতে। এই গণ আন্দোলন, এই গণযুদ্ধ, জনযুদ্ধ পরিণত হলো একটা বিশেষ দলের রাজনীতির সিঁড়ি হিসেবে। আমাদের ৯০-এর গণ অভ্যুত্থান হলো, আমাদের ৩ জোটের রূপরেখা তৈরি হলো, আবারও দলগুলো বিভক্ত হয়ে গেল যার যার নিজস্ব ক্ষমতার স্বার্থে। সুতরাং প্রতারণার ইতিহাস আমাদের নতুন নয়। আমাদের দেশের সাধারণ মানুষ বারবার 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 রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যত সহজে আপনারা বলেন আরেকটা গণ অভ্যুত্থান আমরা করব, বাংলাদেশে আগামী ১০০ বছরে আর কোনো গণ অভ্যুত্থান হবে না। কারণ গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল ২৪-এ, শেষবারের মতো মানুষ তার জীবনও বাজি রেখেছিল। তারপরে যখন দেখলো এটা গুটি কয়েক মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান এবং অদ্ভুতভাবে কিছু নাই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার আবার চিন্তা করবে এরকম গণ অভ্যুত্থানে যাওয়ার জন্য। আমার বোন আমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করেছেন, কেন আমি সংবিধান সংস্কার পরিষদের স্বাক্ষর করি নাই। আমি কেন স্বাক্ষর করি নাই এই জবাব আমি দিয়েছি, আমি আজকে আবারও দিই। আপনারা কেন এটিকে বিপ্লব বললেন না? বিপ্লব বললেই তো আর এই সংবিধানের কোনো অস্তিত্ব থাকতো না। আমি একজন আইনজীবী হিসেবে আপনাদের আজকে সতর্ক করি, কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন, কোনো না কোনো পরিবর্তিত পরিস্থিতিতে
আজকের এই সময়গুলো 24-এর পরবর্তী সময় যদি হাইকোর্টে চ্যালেঞ্জ হয়, আমি জানি না আর্টিকেল 107 আপনাদের আসলে কতটুকু সুরক্ষা দিতে পারবে। আমি যখন এই সংবিধানের অধীনে শপথ প্রথমবার নিয়েছি, অর্থাৎ 300 জনের কথাই আমি বলছি, তারা যখন প্রথমবার এই সংবিধানের অধীনে এই সংবিধানকে সমুন্নত রাখার জন্য শপথ নেয়, তখন আবার এই সংবিধানকে ফেলবার জন্য দ্বিতীয় শপথটা নেওয়া যায় না।